ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতায় ঝলমলে আড্ডা, এমন একজন গুণী মানুষ রয়েছেন আমাদের সঙ্গে। তো যাই হোক, এইরকম আড্ডা দিতে আপনারাও যদি চান, কথা ও কবিতায় স্টুডিওতে আসতে চান, তাহলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। ভালোবাসায় ভালো থাকায় কবিতার হাত ধরে ফারহানা ত্রিনা অনেকটা জার্নি, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছো। একটা বেশ সুন্দর আড্ডাও আজকে তোমাকে পেয়ে আমরা কাটাতে কাটাতে যাচ্ছি। এবং অবশ্যই দর্শকরা তো আছেনই আমাদের সঙ্গে, তারা নিশ্চয়ই জানাবেন তোমাকে পেয়ে কেমন লাগছে এবং কবিতার আড্ডায় কেমন কি কবিতা। আমারও ভীষণ ভালো লাগছে এই কবিতা কথার এই আড্ডায় আজকে যুক্ত হতে পেরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক শুভেচ্ছার সঙ্গে আমরা পরবর্তী কবিতায় যাব। তার আগে একটু ছোট্ট করে যদি বলো যে এই সময় যারা কবিতা চর্চা করছে সকলের জন্য কি বার্তা দেবে? কবিতা চর্চা যারা করছে তাদের জন্য যদি বার্তা দিতে চাই, আমি আসলে তাদের বাবা মার জন্য বলতে চাই যে ফ্যামিলি থেকে আসলে যে আপনার সন্তানকে অবশ্যই কবিতার যে পাঠটি সেটা আসলে অনেক আগে থেকে শুরু করা উচিত। কারণ আমার মনে হয় যে সন্তান যদি, আমরা তো দেখা যায় যে কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে যোগ দেওয়াই, সন্তানকে হয়তো নাচ শেখাচ্ছি, গান শেখাচ্ছি, কিন্তু আমার কেন জানি এখন এসে মনে হয় যে আবৃত্তিটা আসলে আরো আগে থেকে শুরু করা উচিত। এটা তো আমাদের কথা, আমি তো বাংলায় কথা বলি, তো সেই জায়গা থেকে তার কনফিডেন্স লেভেল যেমন বাড়ে, ঠিক একই সাথে তার যে বোধটা ভেতরে তৈরি হয় সেটা আসলে শুধু উপস্থাপনা, সকল ক্ষেত্রেই তাকে অনেক বেশি কাজে লাগে, সাপোর্ট করে। সেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারি আমরা। কিন্তু বাবা মা ক্ষেত্রে আমি অনেকেই দেখেছি, আসলে আমারও যারা স্টুডেন্ট আছে তারা মনে করে কবিতা পড়ে আসলে কি হবে, হয়তো নাচ করাই, গান করাই, হাততালি বেশি পাওয়া যাবে। কিন্তু এটা আমি বলবো সামগ্রিক অর্থে প্রথমেই হয়তো দেখা যায় না, কিন্তু ইন দ্য লং এটা একটা ভিতরের মূল্যবোধ এবং জ্ঞানকে অনেকটা বাড়িয়ে দেয় সব দিক থেকে, সব দিক থেকে। আমরা পরের কবিতায় যাই। অবশ্যই, যেহেতু বাবা মার কথা আসলো, আমি আমাদের দেশের কবি হুমায়ুন আজাদের একটি লেখা পড়তে চাই, আমাদের মা। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, আর কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনো দিন মনে হয়নি। আমাদের মা ছিল আমাদের থেকে বড়, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জন শুনলে আমরা সবাই কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়ল বিলের চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো মায়ের আঁচলের নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিনরাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারা দিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধানক্ষেত, দিকে দিকে সোনা হয়ে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, 3 বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিনরাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা তা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকেন। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। 7ম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে, আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর বনফুলের পাপড়ি নয়, সারা দিন ঝরে ঝরে পড়ে না। আমাদের মা আর ধান ক্ষেত নয়, সোনা হয়ে বিছিয়ে থাকে না। আমাদের মা আর দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মা আর ছোট্ট পুকুর নয়, অমন পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গিয়েছি।
কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে। লেখাটা তো ভারী সুন্দর, তুমি বলেছো ভীষণ ভালো। ধন্যবাদ। ভীষণ ভালো, ভীষণ সুন্দর লেখা। মানে লেখাটার সঙ্গে যেন আমরা নিজেদের ভবিষ্যৎ, নিজেদের অতীত সবটাই যেন দেখতে পাচ্ছি। আরো কবিতা তো শুনবই। ফারহানা ত্রিনা মানে একেবারে অন্যরকম একটা আড্ডা। সঙ্গে থাকো, নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি।